হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থপ্রতিম বিশ্বাস। আমি আবার চলে এসেছি আইটি তরফ থেকে। তোমাদের যে কন্টিনিউয়েশন ক্লাস আছে আজকে, আগের দিন আমি করেছিলাম শেপার নিয়ে। সেটা ছিল শেপার ক্লাস 1। তো তাতে আমি ফাংশনস অফ ডিফারেন্ট পার্টস অফ দি শেপার অবধি লাস্ট করিয়েছিলাম। তো সেটা কমপ্লিট হয়নি। আজকে যেটা করব, আজকে হচ্ছে সেই ফাংশন অফ দি ডিফারেন্ট পার্টস অফ দি শেপার, সেখান থেকে আমি আবার শুরু করছি। তো আগের দিন আমার যতদূর মনে পড়ছে, আগের দিন আমি টেবিল অবধি মোস্ট প্রবাবলি করিয়েছিলাম। তো আজকে যেখান থেকে শুরু করবো, আজকে হচ্ছে র্যাম থেকে শুরু করব, ঠিক আছে? তো আমি পয়েন্ট ওয়াইজ এগুলো লিখে ফেলছি, তারপর তোমাদেরকে জিনিসগুলো বোঝাচ্ছি। The RAM reciprocates in the guideways of the column at the top surface of at the top surface. The following are the functions, ঠিক আছে? তাহলে ফাংশনসগুলো এবার আমি লিখে ফেলছি একে একে, কী কী ফাংশনস আছে। নাম্বার 1, দু নম্বর হচ্ছে প্রোভাইডস দি মেকানিজম ফর positioning the stroke. তিন নম্বর হচ্ছে provides downfeed mechanism by tool head to adjust depth of cut. তাহলে র্যাম কি হচ্ছে? র্যামের ক্ষেত্রে দি র্যাম রেসিপ্রোকেটস ইন দি গাইডওয়েজ অফ দি কলাম, দি র্যাম রেসিপ্রোকেটস ইন দি গাইডওয়েজ অফ দি কলাম অ্যাট টপ সার্ফেস, ঠিক আছে? তাহলে টপ সার্ফেসের ওপর দিয়ে কী করছে র্যাম? না, রেসিপ্রোকেটস করছে, ঠিক আছে? আচ্ছা, ফাংশনসগুলো কী কী আছে? হোল্ডস টুল হেড অ্যান্ড রেসিপ্রোকেটস দি কাটিং ফোর্স, হোল্ডস টুল হেড অ্যান্ড রেসিপ্রোকেটস দি কাটিং ফোর্স। দু নম্বর কী আছে? ইট প্রোভাইডস দি মেকানিজম
for positioning the stroke. It provides the mechanism for positioning the stroke. 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে provides downfeed mechanism by tool head to adjust the depth of cut. Provides downfeed mechanism by tool head to adjust the depth of cut. এবার যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে এখানে আমি কিছু কিছু জায়গায় আমি মার্ক করে দিচ্ছি, সেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথমে যেটা আছে র্যাম রেসিপ্রোকেটস, ঠিক আছে, র্যাম রেসিপ্রোকেটস ইন দি গাইডওয়েজ। গাইডওয়েজের মধ্যে রেসিপ্রোকেট করছে। গাইডওয়েজটা কোথায় থাকছে? গাইডওয়েজ অফ দি কলাম, ঠিক আছে, কোথায় থাকছে? কলামের টপ সারফেসের মধ্যে থাকছে। আচ্ছা, হোল্ডস টুল হেড অ্যান্ড রেসিপ্রোকেটস দি কাটিং ফোর্স। কী করছে? টুল হেডকে হোল্ড করে, ঠিক আছে, রেসিপ্রোকেটস করায়। আচ্ছা, ইট রেসিপ্রোকেটস দি কাটিং ফোর্স। রেসিপ্রোকেটস দি কাটিং ফোর্স মিনস কী ব্যাপার না, যখন টুলটা এই ফার্স্ট মুভমেন্টে এরকমভাবে যখন টুলটা যখন যাচ্ছে, ঠিক আছে, এই যাবার সময় তো এটা কেটে বেরোচ্ছে, যখন ফিরছে রিটার্ন স্ট্রোকে, মানে ফরওয়ার্ড স্ট্রোকে কাটছে, রিটার্ন স্ট্রোকে কিন্তু কাটছে না, কিন্তু এই ফরওয়ার্ড স্ট্রোকে যখন কাটছে, যেন কাটবে, কাটার জন্য কী হচ্ছে না, একটা ফোর্স ওর মধ্যে পড়ছে, ঠিক আছে, টুল হেডের মধ্যে একটা ফোর্স পড়ছে। এই ফোর্সটা পড়ার জন্য কী হচ্ছে না, ওটা এরকমভাবে কেটে বেরোচ্ছে। তো এই যে কেটে বেরোচ্ছে আবার আসছে, আবার কেটে বেরোচ্ছে আবার আসছে, এই করে কী হচ্ছে না, একটা রেসিপ্রোকেটস করছে, তার মানে ফোর্সটারও মানে পেরিওডিক্যালি ফোর্সটাও ওর মধ্যে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রোভাইডস দি মেকানিজম ফর পজিশনিং দি স্ট্রোক, ঠিক আছে। তাহলে প্রোভাইডস দি মেকানিজম ফর পজিশনিং দি স্ট্রোক, স্ট্রোককে পজিশনিং করবার জন্য কিন্তু মেকানিজম আছে। মানে এই জিনিসটা কি না, আমার যে র্যামটা ওপরে যে রেসিপ্রোকেটস করছে, ঠিক আছে, ধরো সাপোজ এরকম হলো যে আমার সার্টেন ডেপথে গিয়ে টুলটা ভেঙে গেল, মাথাটা ভেঙে গেল, তখন আমি কী করবো, টুল হেডটাকে কী করবো, গ্রাইন্ড করবো। অবভিয়াসলি গ্রাইন্ড না করলে তো তারপরে তা কাটবে না। তা টুল হেডটাকে আমি গ্রাইন্ড করে নিয়ে এলাম, ঠিক আছে, টুল হেডটাকে গ্রাইন্ড করে নিয়ে আসার পর তারপর কী করবো, এই যে র্যামটা রয়েছে, র্যামের মধ্যে যেখানে আমার টুল হোল্ডিংয়ের যে জায়গাটা রয়েছে, তাহলে সেই জায়গার মধ্যে আমাকে টুলটা লাগাতে হবে। কিন্তু জবের ওপর থেকে র্যামটাকে সরিয়ে যদি না আনি, টুলটাকে লাগাতে পারবো না। তার মানে কী করবো, আমাকে ওই র্যামটাকে সরিয়ে পেছন দিকে আনতে হবে, ঠিক আছে, সরিয়ে পেছন দিকে এনে একটা হোম পজিশানে নিয়ে আসতে হবে। হোম পজিশানে আসলে তাহলে আমি সেখানে গিয়ে টুলটাকে লাগালাম। এবারে টুলটাকে লাগানোর পর আমাকে দেখতে হবে যে কোথা থেকে আমার কাটটাকে আবার শুরু করতে হবে। তাহলে সেই জায়গা থেকে আমি আবার র্যামটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেখান থেকে আমি আবার কাটটাকে শুরু করতে পারি। তাহলে এইটাই এখানে বলেছে, ইট প্রোভাইডস দি মেকানিজম ফর পজিশনিং দি স্ট্রোক। স্ট্রোকটাকে পজিশনিং করবার জন্য এটা এখানে সেই মেকানিজমটা থাকে। 3 নম্বর কী বলেছে, প্রোভাইডস ডাউনফিড মেকানিজম বাই টুল হেড টু অ্যাডজাস্ট দি ডেপথ অফ কাট। ওপর থেকে এই যে টুলটা যে থাকে, টুলটা তো এরকমভাবে বাঁধা থাকে, টুলটা এরকম রেসিপ্রোকেটস করছে। এবার এই টুলটা আমি ডেপথ অফ কাট দিতে গেলে কী করতে হবে না, টুলটাকে আমার নিচের দিকে নামাতে হবে, তাহলে ডেপথ অফ কাট বাড়বে। যদি টুলটাকে আস্তে করে ওপর দিকে তুলি তাহলে ডেপথ অফ কাট কমবে। কিন্তু যে নিচে নামাচ্ছি বা ওপরে তুলছি, মানে ডেপথ অফ কাট বাড়ানো বা ডেপথ অফ কাট কমানো, এই জিনিসটা কিসের থেকে হবে? এই জিনিসটা তো মানে আমাকে একটা ওখানে মেকানিজম থাকতে হবে, যে মেকানিজমের সাহায্যে আমি ডেপথ অফ কাটটা বাড়ানো বা কমানো করতে পারবো। তার মানে কি, প্রোভাইডস দি ডাউনফিড মেকানিজম, ঠিক আছে, বাই টুল হেড টু অ্যাডজাস্ট দি ডেপথ অফ কাট। তাহলে বোঝা গেল 3টে পয়েন্ট কী কী আছে। এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু অবজেক্টিভ কোশ্চেন কিন্তু তোমরা পাবে। সেপারের এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মেটেরিয়াল কী আছে? মেটেরিয়াল হচ্ছে কাস্ট আয়রন, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে ড্রাইভিং মেকানিজমে। এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, মোছার আগে আরেকটা জিনিস, আমি যখন এই বোর্ড ওয়ার্কগুলো যে করাচ্ছি ভিডিও দেখে, আমি তো এমনি তো পিডিএফ তোমাদেরকে মানে দিয়ে দিচ্ছি নোটসের পিডিএফগুলো, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে বোর্ড ওয়ার্কে আমি যেটা করাচ্ছি সেখানে করতে করতে অনেক সময় কিছু জিনিসপত্র আমি হয়তো এক্সট্রাও করে দিচ্ছি, যেটা হয়তো নোটসে নেই। সুতরাং তোমরা অবশ্যই করে যখন বাড়িতে প্রিপারেশন করবে, সেক্ষেত্রে ভিডিওতে দেখে সেই ভিডিওতে বোর্ড ওয়ার্কে যে কাজগুলো করাচ্ছি, আন্ডারলাইন করছি, কিছু ফিগার এক্সট্রা আঁকছি, সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারো,
ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে নর্মাল রেখে দিলে, তো সেইগুলো পরবর্তীকালে তোমাদের এক্সট্রা জিনিস সেগুলো তোমরা পাবে। সুতরাং পিডিএফটাও তোমাদেরকে দেখতে হবে, ভিডিও ক্লাসটা ফলো করতে হবে, দুটোই তোমরা ফলো করবে, তাহলে তোমরা পুরোপুরি ব্যাপারটাকে ভালো মতনভাবে আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, এটা মুছে দিই। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে ড্রাইভিং মেকানিজম। The driving mechanism of shaper consists the driving mechanism of the shaper consists ram and table. The functions of driving mechanism is to drive the ram at a reciprocating motion and give the automatic feed to the table. তাহলে ড্রাইভিং মেকানিজমের মধ্যে পয়েন্টের মধ্যে কী আছে? ড্রাইভিং মেকানিজমের মধ্যে আছে হচ্ছে দি ড্রাইভিং মেকানিজম অফ শেপার কনসিস্ট অফ দি র্যাম, দি ড্রাইভিং মেকানিজম অফ দি শেপার কনসিস্ট অফ দি র্যাম অ্যান্ড দি টেবিল। দি ফাংশনস অফ দি ড্রাইভিং মেকানিজম ইজ টু ড্রাইভ দি র্যাম অ্যাট এ রেসিপ্রোকেটিং মোশন, ঠিক আছে, অ্যান্ড গিভ দি অটোমেটিক ফিট টু দি টেবিল। তাহলে জিনিসটাকে একটুখানি বুঝিয়ে বলা যাক। আচ্ছা, ড্রাইভিং মেকানিজম বলতে কী বোঝায়? ড্রাইভিং মানে কি? ড্রাইভ করা, মানে নড়ানো চড়ানো করা, ঠিক আছে। এবার আমাদের শেপারের ক্ষেত্রে ড্রাইভিং মেকানিজমের ক্ষেত্রে আমরা ড্রাইভিং জায়গাটা কোন কোন জায়গায় আসছে? এক নম্বর কোথায় হচ্ছে না আমাদের র্যামটা রেসিপ্রোকেট করছে, ওকে, আর আরেকটা কোথায় হচ্ছে না আমাদের টেবিলে ফিট পড়ছে। তার মানে নড়াচড়ার জায়গা দুটো, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে টেবিল। এই যে র্যাম আর টেবিল, এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট শেপারের ক্ষেত্রে। এই কারণেই, কারণ এই দুটোর ওপর বেস করেই কিন্তু আমরা জবের মধ্যে আমরা জবটাকে করতে পারবো বা বিভিন্ন অপারেশনসগুলো করতে পারবো, ঠিক আছে। তো এই দুটোর ক্ষেত্রে আর কি ড্রাইভিং মেকানিজমের ব্যাপার কনসেপ্টটা আসছে। নেক্সট হচ্ছে দি ফাংশনস অফ দি ড্রাইভিং মেকানিজম ইজ টু ড্রাইভ দি র্যাম অ্যাট এ রেসিপ্রোকেটিং মোশন। র্যামটা কী হবে? রেসিপ্রোকেটিং মোশন। এটা যেন মাথায় থাকে যে শেপারের ক্ষেত্রে কোনটা রেসিপ্রোকেটিং মোশন হচ্ছে। শেপারের ক্ষেত্রে রেসিপ্রোকেটিং মোশন হচ্ছে র্যাম, ঠিক আছে। দি র্যাম অ্যাট দি রেসিপ্রোকেটিং মোশন অ্যান্ড গিভ দি অটোমেটিক ফিড টু দি টেবিল। তার টেবিলটাকে তার রেসপেক্টে অটোমেটিক ফিড দেওয়া হবে, ওকে। নেক্সট আমরা চলে আসছি টুল হেড।
আচ্ছা, এই ড্রাইভিং মেকানিজমের মধ্যে মেন পয়েন্ট যেগুলো হচ্ছে, দি ড্রাইভিং মেকানিজম অফ দি শেপার কনসিস্ট অফ দি র্যাম অ্যান্ড দি টেবিল। ড্রাইভিং মেকানিজম কোথায় হচ্ছে, র্যাম অ্যান্ড টেবিলে হচ্ছে দি ফাংশনস অফ দি ড্রাইভিং মেকানিজম ইজ টু drive the ram at a reciprocating motion and give the automatic feed to the table। আচ্ছা, এখানে আমি দাগ দিয়ে দিলাম। তাহলে এখানকার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো আছে। নেক্সট হচ্ছে টুল হেড। তাহলে টুল হেডের কি হচ্ছে, টুল হেড the tool head fixed to the ram and holds the tool। tool head কি হচ্ছে, tool head fixed at the ram and holds the tool। তাহলে যদি কোশ্চেন আসে যে শেপার মেশিনের ক্ষেত্রে টুলটা কোথায় ফিক্সড করা হয়, ঠিক আছে, টুলটাকে কোথায় হোল্ড করা হয়, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে হচ্ছে টুল হেড। টুল হেডে টুলটাকে হোল্ড করা হচ্ছে। নেক্সট যদি ফাংশানে আসি, ফাংশনের ক্ষেত্রে গিভস দি নেসেসারি, টুলেটের ফাংশনস কি, তাহলে গিভস দি নেসেসারি ভার্টিক্যাল অ্যান্ড দি অ্যাঙ্গুলার ফিট মুভমেন্ট টু দি ফিট। গিভ নেসেসারি ভার্টিক্যাল অ্যান্ড অ্যাঙ্গুলার ফিট মুভমেন্ট টু দি টুল। দু নম্বর হচ্ছে প্রোভাইডস টিল্টিং অফ টুল। provides tilting of tool provides tilting of the tool by tilting apron mechanism। tool by tilting apron mechanism for cutting dovetail। তিন নম্বর হচ্ছে provides clapper box। which facilitates ram lifting of cutting tool
return stroke. নম্বর হচ্ছে provides downfeed mechanism to adjust depth of cut. তাহলে কি কি হচ্ছে ফাংশনসের মধ্যে আমরা দেখে নিই কি কি আছে ফাংশনসের মধ্যে। ফাংশনসের মধ্যে আছে যে gives necessary vertical angular feet movement, gives necessary vertical and angular feet movement to the tool, ঠিক আছে। ভার্টিক্যাল অ্যান্ড অ্যাঙ্গুলার ফিড মুভমেন্ট টু দি টুল, টুলটা তো এরকমভাবে বসানো থাকে, টুলটাকে তো টুল হেডের মধ্যে এভাবে ধরা থাকে, ঠিক আছে। এবারে আমাদের এই টুল হেডের ওপর এরকম একটা হ্যান্ডেল থাকে বা নব থাকে, সেই নব দিয়ে আস্তে আস্তে এরকমভাবে ঘোরাতে থাকলে কী হবে, টুলের যে ডেপথটা সেই ডেপথটা বাড়তে থাকবে, ঠিক আছে। এবার এই যে টুল ডেপথ ভার্টিক্যালি, তার মানে আমি ডেপথ অফ কাটটা দিতে পারছি। আবার টুলটাকে যদি আমি ওখানে অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী যদি আমি অ্যাঙ্গেলও মেজারমেন্ট করার জায়গা আছে, সেই অ্যাঙ্গেলের সার্টেন অ্যাঙ্গেলে যদি আমি দিয়ে দিই, তাহলে ভার্টিক্যাল ফিড যেরকম ডেপথ অফ কাট যেরকম ভার্টিক্যাল ডেপথ অফ কাট যেরকম দিচ্ছি, সেরকমভাবেই ওখানে আমি অ্যাঙ্গুলারভাবেও ডেপথ অফ কাটটা দিতে পারবো। তার মানে কি, দ্য টুল হেড ফিক্স টু দি র্যাম অ্যান্ড হোল্ড দি টুল। দেন ফাংশনস 1 হচ্ছে গিভ নেসেসারি ভার্টিক্যাল অ্যান্ড অ্যাঙ্গুলার ফিড মুভমেন্ট টু দি টুল, ভার্টিক্যাল অ্যান্ড অ্যাঙ্গুলার ফিড মুভমেন্ট দিতে পারবো। 2 নম্বর হচ্ছে প্রোভাইডস টিল্টিং অফ দি টুল বাই টিল্টিং অ্যাপ্রন মেকানিজম ফর কাটিং দি ডাপটেল, ডাপটেল কাটার জন্য কী করতে হবে না, অ্যাপ্রন মেকানিজমকে টিল্টিং করতে হবে। তার মানে এইটা আমরা এখান থেকে করতে পারবো, প্রোভাইডস টিল্টিং অফ দি টুল বাই টিল্টিং দি অ্যাপ্রন মেকানিজম ফর দি কাটিং ডাপটেল। 3 নম্বর হচ্ছে প্রোভাইড ক্ল্যাপার বক্স হুইচ ফ্যাসিলিটেটস র্যাম লিফটিং অফ দি কাটিং টুল অ্যাট দি রিটার্ন স্ট্রোক। আচ্ছা, এর প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে কিছু ডিটেল ফিগার যেগুলো আর কি তোমাদের কাজে লাগবে, সেটা আমি এবারে শেপার 2 যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসের সাথে আমি যে নোটটা প্রোভাইড করব, সেই নোটের মধ্যেই আমি একবারে দিয়ে দেবো। তো সেটা আশা করি তোমাদের অনেকটা হেল্প করবে, ঠিক আছে। তো ফিরে আমি তাহলে এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে কি না, প্রোভাইড ক্ল্যাপার বক্স হুইচ ফ্যাসিলিটেটস দি র্যাম লিফটিং অফ দি কাটিং টুল অ্যাট দি রিটার্ন স্ট্রোক, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে প্রোভাইডস দি ডাউনফিড মেকানিজম টু অ্যাডজাস্ট দি ডেপথ অফ কাট, ডাউনফিড মেকানিজম টু অ্যাডজাস্ট দি ডেপথ অফ কাট মেকানিজম। এবার এখানে যে আমি পয়েন্টগুলো করলাম, তো এই পয়েন্টগুলোর মধ্যে আমি যে মেন জায়গাগুলো সেগুলো দাগ দিয়ে দিচ্ছি। দি টুল হেড ফিক্সড টু দি র্যাম অ্যান্ড হোল্ডস দি টুল, ঠিক আছে। তাহলে টুল হেড ফিক্স টু দি র্যামের সাথে ফিক্স থাকে, আর কি করছে, হোল্ড দি টুল, গিভস দি নেসেসারি ভার্টিক্যাল অ্যান্ড দি অ্যাঙ্গুলার ফিড, ভার্টিক্যাল অ্যান্ড অ্যাঙ্গুলার ফিড মুভমেন্ট টু দি টুল, ঠিক আছে। প্রোভাইডস দি টিল্টিং অফ টুল বাই টিল্টিং অ্যাপ্রন মেকানিজম, ঠিক আছে। কী জন্য না, কাটিং ডাপটেল, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট। ডাপটেল কাটার জন্য কি ইউজ হয়, এমসিকিউ আসবে, ঠিক আছে। টিল্টিং অফ দি টুল বাই টিল্টিং দি অ্যাপ্রন মেকানিজম ফর কাটিং দি ডাপটেল। তারপর কি বলছে, প্রোভাইডস দি ক্ল্যাপার বক্স, আর এখানে টুলের মধ্যে কি থাকে, ক্ল্যাপার বক্স থাকে। ক্ল্যাপার বক্সের কাজ কি আছে, ফ্যাসিলিটেটস দি র্যাম লিফটিং অফ দি কাটিং টুল অ্যাট রিটার্ন স্ট্রোক। কী হচ্ছে, টুলটা যখন ফরওয়ার্ড স্ট্রোকে যাচ্ছে, তখন ফরওয়ার্ড স্ট্রোকে যাওয়ার সময় কেটে বেরোচ্ছে, ফোর্সফুলি কেটে বেরোচ্ছে, কিন্তু রিটার্ন স্ট্রোকের সময় কী হচ্ছে, ওই টুলটা ক্ল্যাপার বক্সের জন্য কী হচ্ছে, ক্ল্যাপিং মানে কি, তালি দেওয়া, জাস্ট রিটার্ন আসার সময় কী হচ্ছে, টুলটা এরকম ওপরে উঠে যাচ্ছে, হালকা টাচে ওপর দিয়ে জাস্ট বেরিয়ে চলে আসছে, কোনো কাটিং ফোর্স নেই, কিচ্ছু নেই, খালি ওপরে টাচ করে বেরিয়ে চলে আসছে, তাতে টুলেরও কোনো ক্ষতি হচ্ছে না, আর রিটার্ন স্ট্রোকেও কোনো রকমভাবে উল্টো দিক দিয়ে কাটার ফলে কোনো রকম কাটছেও না, বা উল্টো দিক দিয়ে কাটার ফলে টুল ভেঙেও যাচ্ছে না। এটাই হচ্ছে মজা শেপারের। নেক্সট কি বলেছে, প্রোভাইডস ডাউনফিড মেকানিজম টু অ্যাডজাস্ট দি ডেপথ অফ কাট, ডাউনফিড মেকানিজম টু অ্যাডজাস্ট দি ডেপথ অফ কাটের অ্যাডজাস্টমেন্টের জন্য কি দেয় না, ডাউনফিড মেকানিজমটা
তাই তাহলে দেখো আমি এইখানে যে দুটো জিনিস করালাম, দুটো জিনিসের মধ্যে থেকে দেখো কতগুলো পয়েন্ট বেরিয়ে যাচ্ছে। এই পয়েন্টগুলো মাথার মধ্যে রেখে দিতে হবে, ঠিক আছে? এই পয়েন্টগুলো থেকেই কী হবে না, পরবর্তীকালে এখান থেকে কিন্তু তোমরা মানে এইগুলো অ্যাকচুয়ালি আমি দাগ এই কারণেই দেওয়া, কারণ এমসিকিউ তৈরি হবে এখান থেকে, অনেক প্রচুর এমসিকিউ হবে। তো আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে তোমরা তো পড়বে, ফার্স্ট বই পড়বে, ইনডেপথে বই পড়ো। বই পড়ার সাথে সাথে ভিডিও ক্লাসগুলো ফলো করো, আমি যে নোটস দিচ্ছি সেই নোটসগুলো ফলো করো। তারপরে হচ্ছে এই এইগুলো করার সাথে সাথে যেগুলো তোমরা দেখছো, যেগুলো দাগ দিয়ে দিচ্ছি বা যেগুলো পয়েন্ট তোমাদের মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো কী করবে, তোমরা নিজেদের একটা নোট বানাও, নিজেরা হাতে লেখো, সেখানে সেই নোটগুলোকে তোমরা তৈরি করো যে এই পয়েন্টগুলো এখানে আছে, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কী হবে, তোমাদের নিজস্ব একটা মানে স্টাডি একটা মেটেরিয়াল তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে, যেখান থেকে তোমরা খুব সহজে এই জিনিসগুলোকে তোমরা পড়ে খুব কম মানে কম সময় টেকনিক্যালি তোমরা জিনিসটাকে পড়তে পারবে, ঠিক আছে? কারণ টেকনিক্যালি জিনিসটাকে না পড়লে কিন্তু কম্পিটিটিভ এক্সামে সাকসেস আসাটা খুব টাফ, ঠিক আছে? তো এগুলোকে টেকনিক্যালি পড়তে হবে। এবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রস রেল। It is heavy casting. It is heavy casting which can be raised or lowered by elevating screw the functions of the process are provides upward and downward movement of the job, number provides the movement of the saddle, for sideway movement of the table. তাহলে ক্রস সেলে কি হচ্ছে, ক্রস সেলে হচ্ছে ইট ইজ হেভি কাস্টিং which can be raised or lowered by elevating screw. It is a heavy casting which can be raised or lowered by elevating screw. The functions of the cross rails কি হচ্ছে, functions of the cross rails are, এক নম্বর হচ্ছে provide upward and downward movement of the job, provides
আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ দি জবের আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড মুভমেন্টের জন্য ক্রস রেল হেল্প করছে। 2 নম্বর হচ্ছে প্রোভাইডস দি মুভমেন্ট অফ দি স্যাডেল ফর সাইডওয়ে মুভমেন্ট অফ দি টেবিলের সাইডওয়ে মুভমেন্টের জন্য স্যাডেলকে এটা হোল্ড করছে, যেটা কিনা টেবিলের সাইডওয়ে মুভমেন্টের জন্য দায়ী। তাহলে এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো কী কিনা, ইট ইজ এ হেভি কাস্টিং হুইচ ক্যান বি raised or lowered by elevating screw, ঠিক আছে। The functions of the process কি হচ্ছে, provides upward and downward movement of the job, ঠিক আছে। আর হচ্ছে provide movement of the saddle for sideway movement of the table। নেক্সট যেটা করব, সেটা হচ্ছে এটা ক্রস রেল হলো, এবার করবো হচ্ছে স্যাডেল। তাহলে স্যাডেলের ডাইরেক্ট ফাংশনসে কি আছে, ইট সাপোর্টস দি টেবিল, it moves the work table sidewise, it supports the table, it moves the table sidewise, ঠিক আছে, supports the table and moves the table sidewise। তাহলে স্যাডেলের ক্ষেত্রে এই দুটো ইম্পর্টেন্ট, 1 নম্বর হচ্ছে সাপোর্টস দি টেবিল আর 2 নম্বর হচ্ছে মুভ দি টেবিল সাইডওয়াইজ, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ যেটা করলাম, আগের ক্লাসেও কিছুটা ছিল আর এই ক্লাসেও বাকিটা করলাম। তো এই যে বিভিন্ন যে পার্টসগুলো এবং সেই পার্টসগুলো কী এবং এই পার্টসগুলোর কাজ কী, আমরা সেটা জানলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে, জানাটাই তো শেষ নয়, আউটপুটটা হচ্ছে মেন। এবার এই আউটপুটটা সেই পয়েন্ট ওয়াইজ তোমাদের কিন্তু পড়তে হবে এবং পড়ার সাথে সাথে মনেও রাখতে হবে। এবং এই মনে রাখার সাথে সাথেই এখান থেকে তোমাদের প্রচুর এমসিকিউ বেরিয়ে আসছে। সেই এমসিকিউগুলো তোমাদেরকে একবারে পড়ার সাথে সাথেই রেডি করে ফেলতে হবে। পরবর্তীকালে যখন আমি এমসিকিউ দেবো তোমাদেরকে করবার জন্য, তখন দেখবে এইগুলোই তোমাদের এই যে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশনস অ্যান্ড প্রবলেমস অফ দি রিলেটেড টু দি শেপার মেশিনস, ঠিক আছে। মানে ফর্মুলাস লিখি, এটা বেস্ট হবে। ফর্মুলাস অ্যান্ড দি প্রবলেমস, ঠিক আছে। তাহলে এই যে শেপার মেশিন থেকে কিন্তু অনেক প্রবলেম হয় এবং এই প্রবলেমগুলো কিন্তু পরীক্ষাতে আসে। সবার ফার্স্ট হচ্ছে স্ট্রোক লেন্থ, না কাটিং স্পিড, সরি, cutting speed U is equal to L by TC,
ঠিক আছে, ইকুয়াল টু length of cutting stroke in meter time for cutting stroke in minute. তাহলে ইউনিট কি হবে? ইউনিট হবে যে মিটার পার মিনিট। আচ্ছা, এইটা গেল হচ্ছে কাটিং স্পিডে সব থেকে সিম্পলেস্ট ফর্মুলা। যদি এটাকে আরো প্রিসাইসলি যদি বলা যায় তাহলে সেটা কি হবে? ইউ ইজ ইকুয়াল টু এনএল into 1 plus m by 1000, where n is equal to number of double stroke L is equal to length of stroke in meter m is equal to ratio between return stroke to cutting stroke. তাহলে আমাদের কাটিং স্ট্রোকের কাটিং স্পিডের আমাদের দুটো ফর্মুলা পাওয়া গেল, ইউ ইজ ইকুয়াল টু এল বাই টিসি, ঠিক আছে, আর একটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু এন এল ইন্টু 1 প্লাস এম বাই 1000, ঠিক আছে। দুটোর ক্ষেত্রেই ইউনিট হবে মিটার পার মিনিট। এবারে স্ট্রোক লেন্থ ক্যালকুলেশনের ক্ষেত্রে এল ইকুয়াল টু লেন্থ অফ কাটিং UC is equal to cutting speed in meter per minute, cutting speed meter per minute, and UR is equal to return speed তাহলে টিসি মিন্স কাটিং টাইম। কাটিং টাইম কি? এল বাই ইউসি। আচ্ছা, রিটার্ন টাইম টিআর এল বাই ইউআর। টোটাল টাইম টিআর প্লাস টিসি। total stroke length LA plus L plus LO, LA plus L plus LO by 1000 এত মিটার। LA হচ্ছে লেন্থ অফ অ্যাপ্রোচ, LA LO লেন্থ অফ ওভাররান। আচ্ছা, নেক্সট হচ্ছে
shaping width, shaping width কি b, b দিয়ে এটাকে ডিনোট করা হয়, b is equal to ba plus b plus bo, এত mm। তা হচ্ছে নাম্বার অফ সাইকেল রিকোয়ার্ড টু মেশিনের জব। Of would be এটা কি হবে is equal to n by is equal to bm is equal to b by f, n is equal to b by f, machining time tm tm is equal to number of cycles into time per cycle, number of cycle into time per cycle is equal to b by f into t। K is equal to return stock time মানে TR by TC। যদি T is equal to TR by TC is equal to return stock time by cutting stock time, ঠিক আছে। আচ্ছা এইটা আগে বলে দিই, কারণ এখানে হয়তো জায়গা ধরবে না, আমাকে মুছতে হবে। তো আগে বলে দিই যে কী কী ফর্মুলা আমরা প্রথম থেকে পাচ্ছি। যে কাটিং স্পিড হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু এল বাই টিসি, ঠিক আছে। প্রথম থেকে বলছি কাটিং স্পিড ইউ ইজ ইকুয়াল টু এল বাই টিসি। এল হচ্ছে লেন্থ অফ দি কাটিং স্ট্রোক ইন মিটার বাই টাইম অফ দি কাটিং স্ট্রোক ইন মিনিট। তার মানে ইউনিট কী হচ্ছে মিটার পার মিনিট। যদি প্রিসাইজ মানে অঙ্কের ক্ষেত্রে যদি আরও কিছু ডেটা দেওয়া থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা ওই মানে সিম্পল ফর্মুলা কিন্তু এটা হবে না। সেক্ষেত্রে কী করতে হবে, কোন ফর্মুলা ইউজ করবো, ইউ ইজ ইকুয়াল টু NL ইন্টু 1 প্লাস m বাই 1000, হোয়ার n ইজ ইকুয়াল টু নাম্বার অফ দি ডবল স্ট্রোক, L ইজ ইকুয়াল টু লেন্থ অফ দি স্ট্রোক ইন মিটার, ঠিক আছে। আর m ইজ ইকুয়াল টু রেশিও বিটুইন দি রিটার্ন স্ট্রোক টু দি কাটিং স্ট্রোক। এবারে হোয়ার L ইজ ইকুয়াল টু লেন্থ অফ, এবারে যেগুলো দেওয়া আছে দেখো, L ইজ ইকুয়াল টু লেন্থ অফ দি কাটিং, UC is equal to cutting speed in meter per minute, UR is equal to return speed in meter per minute, LA is equal to length of approach, LO is equal to length of overrun। তাহলে TC মানে হচ্ছে কাটিং টাইম, TC is equal to L by UC, TC is equal to L by UC, TR মানে হচ্ছে রিটার্ন টাইম, রিটার্ন টাইম is equal to L by UR, রিটার্ন টাইম is equal to L by UR, আর টোটাল টাইম T is equal to TR plus TC মানে
কাটিং টাইম প্লাস রিটার্ন টাইম। আচ্ছা, টোটাল স্ট্রোক লেন্থ কী হবে, এল এ প্লাস এলও বাই 1000 এত মিটার। টোটাল স্ট্রোক লেন্থ কত হবে, এল প্লাস এলও বাই 1000 এত মিটার। আচ্ছা, শেপিং উইথ বি কী হবে, বি ইজ ইকাল টু বিএ প্লাস বিও, মানে সেখানে ওই অ্যাপ্রোচ আর ওভাররানের ব্যাপারটা থাকবে। এবারে তার মানে শেপিং উইথ বি ইজ ইকাল টু বিএ প্লাস বিও এত এমএম। আচ্ছা, নেক্সট ফর্মুলা হচ্ছে নাম্বার অফ দি সাইকেল রিকোয়ার্ড টু মেশিন এ জব অফ উইথ বি। একটা বি উইথের জবকে মেশিন করবার জন্য কতগুলো সাইকেল দরকার, তাহলে এন ইজিক্যাল টু বি বাই এফ, এফ ইজিক্যাল টু ফিট, এন ইজিক্যাল টু বি বাই এফ, বি ইজিক্যাল টু উইথ, ঠিক আছে, শেপিং উইথ। আচ্ছা, নেক্সট মনে হচ্ছে মেশিনিং টাইম, টি এম ইজিক্যাল টু নাম্বার অফ দি সাইকেল ইন্টু টাইম পার সাইকেল, মানে বি বাই এফ ইন্টু টি। মেশিনিং টাইম টি এম ইজিক্যাল টু নাম্বার অফ দি সাইকেল ইন্টু টাইম পার সাইকেল, একটা সাইকেল হতে গেলে কতটা টাইম লাগবে, ইজিক্যাল টু বি বাই এফ ইন্টু টি। আচ্ছা, নেক্সট যেটা আছে রিটার্ন স্ট্রোক টাইম আর কাটিং স্ট্রোক টাইমের রেশিওকে কে ধরা হচ্ছে, রিটার্ন স্ট্রোক টাইম আর কাটিং স্ট্রোক টাইমের রেশিওকে কে ধরা হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করব, এখানে যেহেতু জায়গা নেই সেই জন্য আমি এগুলোকে মুছে আমি কে থেকে শুরু করছি। তাহলে লাস্টে যেখানটা লিখে দিলাম কে ইজিক্যাল টু, ওখান থেকে আমি শুরু করছি। আবার বোর্ডে জায়গা না থাকার জন্য আমি ওখান থেকে শুরু করছি। কে ইজিক্যাল টু টিআর বাই টিসি ইজিক্যাল টু রিটার্ন স্ট্রোক টাইম তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় টিআর ইজিক্যাল টু কেটিসি, টিআর ইজিক্যাল টু গুণ করে দিলাম, টিআর ইজিক্যাল টু দেয়ারফর কেটিসি টোটাল টাইম টি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাজিউম করতে হবে, অ্যাজিউম ইউ ইজ ইকুয়াল টু ইউআর ইজ ইকুয়াল টু ইউসি, কাটিং স্পিড রিটার্ন স্পিড কে ইকুয়াল, আর সেটা হচ্ছে কত, ইউ। তাহলে টোটাল টাইম টি ইজ ইকুয়াল টু টিসি প্লাস টিআর, টিসি প্লাস টিআর। আচ্ছা, টিসি প্লাস টিআর মানে কত, টিআর মানে হচ্ছে কে টিসি, ঠিক আছে, ইজিক্যাল টু এটাকে কি লেখা যায়, টিসিকে এল বাই ইউসি প্লাস কে ইন্টু এল বাই। আচ্ছা, এখানে যেহেতু ইউসি কেন, ইউসিকে ইউ লিখবো কারণ আমরা রিটার্ন স্পিড কাটিং স্পিড ইজিক্যাল টু ইউ ধরেছি, তার মানে এটা এল বাই ইউ, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি আমরা ইজিক্যাল টু 1 প্লাস কে ইন্টু এল বাই ইউ, টি ইজিক্যাল টু। আচ্ছা, টিএম মেশিনিং টাইম, এটা হচ্ছে টোটাল টাইম টি। আচ্ছা, মেশিনিং টাইম টিএম ইজিক্যাল টু টি ইন্টু বিএফ। আবার প্রিসাইজ ক্যালকুলেশনের ক্ষেত্রে কি লিখবো, টিএম ইজিক্যাল টু এল বাই ইউ ইন্টু 1 প্লাস কে ইন্টু বি বাই এফ।
তাহলে টিএম এর আমরা দুটো ফর্মুলা পেলাম, টি ইন্টু বি বাই এফ, আবার টিএম এর আরেকটা ফর্মুলা পেলাম, টিএম ইকুয়াল টু এল বাই ইউ ইন্টু ওয়ান প্লাস কে ইন্টু বি বাই এফ। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। এর ইউনিট কী হবে? ইউনিট হচ্ছে মিনিট ফর ওয়ান পাস। এটা হচ্ছে ওয়ান পাসের জন্য, তার মানে এন পাসের জন্য কত হবে? এন পাসের জন্য হবে হচ্ছে টিএম is equal to nl by v into 1 plus k into b by f। এটা হচ্ছে n পাসের জন্য এটা হবে। ঠিক আছে, তাহলে দেখো কে ইজ ইকাল টু, তাহলে কি হচ্ছে টিআর বাই টিসি। আমি আরেকবার বলছি, কে ইজ ইকাল টু টিআর বাই টিসি মানে রিটার্ন স্ট্রোক টাইম বাই কাটিং স্ট্রোক টাইম। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি টিআর ইজ ইকাল টু কেটিসি। আচ্ছা, টোটাল টাইম টি ইজ ইকাল টু টিসি প্লাস টিআর, কাটিং টাইম প্লাস রিটার্ন টাইম। সেখান থেকে আমরা লিখলাম টিসিকে টিসি রাখলাম, টিআরকে মানটা বসিলাম কেটিসি ইজ ইকাল টু এল বাই ইউ প্লাস কে ইন্টু এল বাই ইউ। অ্যাজিউম করে নিয়েছিলাম কি ইউ ইজ ইকাল টু ইউ আর ইজ ইকাল টু ইউসি। আচ্ছা, তাহলে টোটাল টাইম কী হচ্ছে ওয়ান প্লাস কে ইন্টু টি ইজিক্যাল টু ওয়ান প্লাস কে ইন্টু এল বাই ইউ। আচ্ছা, মেশিনিং টাইম টি এম ইজিক্যাল টু কী হচ্ছে টি এম ইজিক্যাল টু টি ইন্টু বি বাই এফ। ঠিক আছে, আচ্ছা আরেকটা মেশিনিং টাইমের ফর্মুলা কী হচ্ছে এল বাই ইউ ইন্টু ওয়ান প্লাস কে ইন্টু বি বাই এফ মিনিট ফর ওয়ান পাস। আর যদি এন পাসের জন্য হয়, এন পাসের জন্য হলে হবে টি এম ইজিক্যাল টু এন এল বাই ভি ইন্টু ওয়ান প্লাস কে ইন্টু বি বাই এফ। এবারে আমি যেটা তোমাদেরকে করাবো এর রিগার্ডে আমি একটা প্রবলেম এখানে সলভ করে দিচ্ছি, আর তোমাদেরকে নোটে আমি কিছু সলভ প্রবলেম দিয়ে দেবো, তোমরা সেটাকে ফলো করবে। ঠিক আছে, এখানে একটা প্রবলেম আমি আজকে লাস্ট করাবো। প্রবলেমটা কি দেখো, ফাইন্ড দি টাইম রিকোয়ার্ড অন এ শেপিং মেশিন for complete one card only for complete one card only on a plate of 200 into 300 mm if the cutting speed is, if CS is 10 meter per minute, 10 meter per minute, the return time, the to cutting time ratio is 2:3 and feed is 2.5 the clearance of each end is 40 mm। ঠিক আছে, তাহলে অঙ্কটা কী আছে, ফাইন্ড দি টাইম রিকোয়ার্ড অন এ শেপিং মেশিন, মানে আমাদের মেশিনিং টাইমটা বের করতে হবে। ফাইন্ড দি টাইম রিকোয়ার্ড অন এ শেপিং মেশিন ফর কমপ্লিট ওয়ান কাট অনলি অন এ প্লেট অফ 200 by 300 mm if cutting speed is 10 meter per minute, the return time to cutting time ratio হচ্ছে 2:3 and feed দেওয়া আছে 2.5 mm, the clearance of the each end is 40 mm। তাহলে অঙ্কটা করি। তাহলে আমাদের গিভেন কী কী দেওয়া আছে, গিভেন দেখে নিচ্ছি। L is equal to 300
mm, b is equal to 200 mm, feet is equal to 2.5 mm, u is equal to 10 meter per minute, k is equal to 2:3, LA is equal to LO is equal to 40 mm, LA is equal to LO is equal to 40 mm. আচ্ছা, LA is equal to LO is equal to 40 mm, তাহলে আমাদের একটা জিনিস অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে? অ্যাজিউম BA is equal to BO is equal to 10 mm, ঠিক আছে? এটা এই ডেটাটা দেওয়াও থাকতে পারে, যেহেতু দেওয়া নেই সেই জন্য আমি অ্যাজিউম করে নিলাম, হয়তো পরীক্ষার সময় এই ডেটাটা দেওয়া থাকবে। টোটাল স্ট্রোক লেন্থ কত? টোটাল স্ট্রোক লেন্থ L is equal to কত হচ্ছে? LA প্লাস L প্লাস LO বাই 1000 এত মিটার, তাহলে সেটা কত হবে? 40 প্লাস 300 প্লাস 40 বাই 1000 is equal to 40 40 80 300 হচ্ছে 380 380 বাই 1000 মানে 0.38 এত মিটার। ওয়েট বি কত হচ্ছে? B is equal to BA প্লাস BO প্লাস B, ঠিক আছে? is equal to হচ্ছে 10 plus 10 plus 200 is equal to 220 mm। আচ্ছা, মেশিনিং টাইম TM is equal to কত হচ্ছে? L আগে ফর্মুলাটা লিখবো, L বাই V, ঠিক আছে, ইন্টু B বাই F ইন্টু 1 প্লাস K ইন্টু N ফর N পাস, ঠিক আছে? তাহলে এখানে এবার ভ্যালুগুলো কিছু বসিয়ে দেবো সিম্পল একদম, ঠিক আছে? তাহলে 0.38 বাই 10, V মানে কাটিং স্পিড, V বাই U যাই হোক, ইন্টু B মানে হচ্ছে 220 বাই 2.5 ইন্টু 1 প্লাস 2 বাই 3 ইন্টু 1 N পাসের জন্য, মানে N ইজ ইকুয়াল টু 1, তাহলে এর ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 5.57 এত মিনিট। তাহলে দেখো, এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা কি খুব কঠিন অঙ্ক? মানে একদম ইজি অঙ্ক এই অঙ্কটা, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হয় যে আমরা থিওরিটা পড়ে যাই, কিন্তু প্রবলেমের জন্য, নিউমেরিক্যাল প্রবলেমের জন্য আমরা প্রিপেয়ার্ড হয়ে যাই না। তার জন্য কি হয়, আমরা নিউমেরিক্যালসগুলো হয় করতে পারি না, বা করলেও ভুল করি। এবার নেগেটিভ মার্কিং থাকলে এই ভুল করার জন্য কি হয় না, আমাদের যা নাম্বার, সেই নাম্বারটা অনেকটা পিছিয়ে যায়। এবার কম্পিটিটিভ এক্সামের জন্য তো জানোই যে এক একটা নাম্বারের জন্য র্যাঙ্কের কীরকম ডিফারেন্স হয়ে যায়, ঠিক আছে? তো সেই চান্সটা আমরা কেন নেব? আমরা সেই কারণেই আমরা যখন যে কোনো সাবজেক্টই যখন করব, তার নিউমেরিক্যালসগুলো অবশ্যই আমরা প্র্যাকটিস করে নেব। তো সেই জন্য দেখো, সেপারেট নিউমেরিক্যালসগুলো এমন কিছু কঠিন নয়, খালি এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর বাকি যে নিউমেরিক্যালসগুলো আছে, সেই নিউমেরিক্যালসগুলো সলিউশন করাই আছে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা নোটসের মধ্যে পেয়ে যাবে, পিডিএফের মধ্যে।
এবং অবশ্যই করে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে, সেগুলোকে অবহেলা করবে না, ঠিক আছে? তো আজকে সেপারের ক্লাস, সেপার 2 ক্লাস ছিল। তো আজকে এই সেপারের ক্লাস আজকে এই অবধি। আর সেপারটা মোটামুটি শেষ হয়ে গেছে, আর সেপারের সেরকম আর কিছু নেই। তো আমরা নেক্সট উইক অন্য কোনো ক্লাস নিয়ে আসবো। টিল দেন, গুড বাই।